আসলে জামায়াত ইসলামীর ব্যাংক? আইনিভাবে এর কোনো প্রমাণ না থাকার পরেও কেন বিএনপি নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একে জামায়াতের ব্যাংক বলে গালি দেয়? অথচ ঢাকা ব্যাংক কিংবা ন্যাশনাল ব্যাংকের মতো বড় বড় ব্যাংক যখন সরাসরি বিএনপির শীর্ষ নেতাদের পকেটে থাকে, তখন সেগুলোকে কেউ বিএনপির ব্যাংক বলে চিল্লায় না কেন? ব্যাংকিং সেক্টরের এই চরম দ্বিচারিতা আর ক্ষমতার আসল খেলাটি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করা যাক ইসলামী ব্যাংক দিয়ে। কাগজে কলমে বা আইনি দলিলে ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি যার মালিক সাধারণ শেয়ার হোল্ডার এবং বিদেশি কিছু প্রতিষ্ঠান। তাহলে জামায়াতের ট্যাগ কেন? কারণ ইতিহাস ঘাটলে বোঝা যায় 1983 সালে যখন মধ্যপ্রাচ্যের টাকায় এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তখন এর পিছনে মূল চালিকা শক্তি ও উদ্যোক্তা পরিচালক ছিলেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। বছরের পর বছর ধরে ব্যাংকের বড় বড় পদ, জনবল নিয়োগ থেকে শুরু করে কর্পোরেট ফান্ডের কোটি কোটি টাকা কোন এজেন্ডায় খরচ হবে তা ঠিক করতে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিরাই। ফলে সরাসরি মালিকানা না থাকলেও ব্যাংকটির উপর জামায়াতের ছিল একচ্ছত্র নীতিগত নিয়ন্ত্রণ। তবে মুদ্রার অপর পিঠটাও আমাদের দেখতে হবে, এই জামায়াত সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কঠোর পরিশ্রম, সততা এবং সুদূর প্রসারী পরিকল্পনাই কিন্তু ইসলামী ব্যাংকের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। তাদের কঠোর ও নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণের কারণে ব্যাংকটিতে গড়ে উঠেছিল এক অন্যান্য কর্পোরেট কালচার। কর্মকর্তাদের চমৎকার ব্যবহার, আমানতের নিরাপত্তা আর সুদমুক্ত শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর উপর সাধারণ ধর্মপ্রাণ মানুষের যে নিখাত বিশ্বাস তা তৈরি হয়েছিল এই নেতাদের হাত ধরেই। কোনো বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি বা খেলাপি ঋণের সংস্কৃতি তখন এই ব্যাংকে ছিল না, যার ফলে জামায়াত নেতাদের বলিষ্ঠ নেতৃত্ব আর দক্ষতার উপর ভর করেই ইসলামী ব্যাংক লাভজনক ও সুনামের দিক থেকে বাংলাদেশের 1 নম্বর ব্যাংকে পরিণত হতে পেরেছিল। কিন্তু 2017 সালে আওয়ামী লীগ সরকার নাটক শুরু করে জামায়াত মুক্ত করার ওসিলা দিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাতারাতি এই ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় কুখ্যাত এস আলম গ্রুপের হাতে। ফলাফল কি হয়েছিল? জামায়াত মুক্ত করতে গিয়ে ব্যাংকটিকে একদম ফকির বানিয়ে দেওয়া হলো। বেনামি লোনের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। আর 2024 সালের রাজনৈতিক পট্ট পরিবর্তনের পরও এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে জামায়াত বনাম নতুন ক্ষমতার অলিখিত যুদ্ধ পদ্মার আড়ালে এখনো চলছে। জামায়াত নেতারা এখনো সংসদে এই ব্যাংকের অধিকার নিয়ে কথা বলেন, আর বর্তমান সরকার বলছে এখানে আর কোনো দলীয় গণ চলবে না। কিন্তু এবার আসি আসল দ্বিচারিতায়। ইসলামী ব্যাংকে জামায়াতের সরাসরি মালিকানা না থাকলেও সবাই তাকে জামায়াতের ব্যাংক বলে, কিন্তু ঢাকা ব্যাংক নিয়ে কেউ কথা বলে না কেন? ঢাকা ব্যাংক কোনো লুকোছাপার বিষয় নয়, এটি সরাসরি বিএনপির পাওয়ার হাউস। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং বর্তমান মন্ত্রী মির্জা আব্বাস এই ব্যাংকের মূল জন্মদাতা ও প্রধান উদ্যোক্তা পরিচালক। ক্ষমতার পালা বদল যাই হোক না কেন, ঢাকা ব্যাংকের উপর মির্জা আব্বাস ও তার পরিবারের একছত্র আধিপত্য কখনোই নড়ানো যায়নি। আওয়ামী লীগের 1.5 শতকের শাসন আমলেও শত চাপের মুখে এই দুর্গে ফাটল ধরানো সম্ভব হয়নি। তাহলে একে কেন আমরা বিএনপির ব্যাংক বলে প্রচার করি না? লজ্জার শেষ এখানেই নয়, ন্যাশনাল ব্যাংকের দিকে তাকান। এই ব্যাংকের অন্যতম মূল উদ্যোক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। 2009 সালের পর আওয়ামী লীগ সমর্থিত শিকদার গ্রুপ এবং পরবর্তীতে এস আলম গ্রুপ জোরপূর্বক এই ব্যাংকের নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে একে দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে যায়। কিন্তু 2024 সালের রাজনৈতিক হাওয়া বদল হতেই দৃশ্যপাট ম্যাজিকের মতো বদলে গেল। বাংলাদেশ ব্যাংক রাতারাতি আগের বোর্ড ভেঙে দিয়ে আব্দুল আওয়াল মিন্টুকে চেয়ারম্যানের রাজ সিংহাসনে বসায় এবং তার ছেলে তাবিদ আওয়ালকেও বোর্ডে যুক্ত করে। ব্যাংকটি এখন পুরোপুরি মিন্টু পরিবারের তথা বিএনপির শীর্ষ নেতৃত্বের চরণভূমি। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? ইসলামী ব্যাংকের জামায়াতের কোনো পারিবারিক বা সরাসরি আইনি মালিকানা নেই, তাও সেটা জামায়াতের ব্যাংক। আর ঢাকা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক সরাসরি বিএনপির শীর্ষ নেতাদের পকেটে থাকার পরও সেগুলো আমরা দলীয় ব্যাংক বলি না। এটাই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের আসল নোংরা রাজনীতি, যেখানে ব্যাংকের ভালো মন্দ নির্ভর করে না, নির্ভর করে কার মাথায় কোন রাজনৈতিক ছাতা আছে। আপনার কি মনে হয়, ইসলামী ব্যাংকে কি আসলে সুশাসনের স্বার্থে রাজনৈতিক প্রভাব মুক্ত করা সম্ভব? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি নূর মোহাম্মদ শেখ, বাংলা নিউজ অথরিটি।